নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আই স্টাডি। আমি পড়ি। তো আমরা আজকের এই যে নতুন টপিক শুরু করছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। তো ইন্ডিয়ান পলিটি বলতে ভারতের রাষ্ট্রনীতি সম্বন্ধে বোঝায়। তো এই রাষ্ট্রনীতি সম্বন্ধে আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের মাতৃভূমি। তো এই ভারতবর্ষ মাতৃভূমিতে তার একটা বিশাল দেশ চালাতে গেলে তার একটা নির্দিষ্ট নিয়ম কানুন দরকার। আর একটা রাষ্ট্রের চালানোর জন্য যে নিয়ম, তাকেই বলা হচ্ছে রাষ্ট্রনীতি। আমরা লক্ষ্মীকান্তটাকে এই জন্য ভালো করবো, কারণ লক্ষ্মীকান্ত হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্স। আর এর তো নতুন 6th ভার্সন তো বেরিয়ে গেছে। তো 5th 6 কাছাকাছি একই, 6টা চ্যাপ্টার আপডেট আছে। তো মেনলি বেসিক যে পয়েন্টগুলো, ইনিশিয়াল যে চ্যাপ্টারগুলো শুরু হয়েছে, সেগুলো কিন্তু কাছাকাছি একই। আর সিভিল সার্ভিস পরীক্ষা বা এমনি স্টেট গভর্নমেন্টের পরীক্ষার জন্য লক্ষ্মীকান্ত শুধু ছাত্রদের প্রেফারেবল নয়, যারা এক্সামিনার, যারা প্রশ্ন তৈরি করে তাদের জন্য লক্ষ্মীকান্ত কিন্তু অনেকটা প্রেফারেবল। তাই এবং এটা একটা খুব সহজ সরল ভাষায় ইন্ডিয়ান পলিটিকে বোঝানো আছে। তাই এই বইটা প্রেফার করাটাই সবচেয়ে বেস্ট অপশন হবে। প্রথমেই আসি আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। কেন ভারতবর্ষের পলিটি বা রাষ্ট্রনীতিটা তৈরি করতে হলো? বহু পুরাণ থেকেই চলে আসছে। তো বহু বছরের বহু সমৃদ্ধ দেশ এই ভারতবর্ষ। তো এই ভারতবর্ষর যেখানে নানা জাতি এখানে এসে মিশেছে, একটা তো ব্যাকগ্রাউন্ড আছে। তো জেনে নেওয়া যাক, অ্যাকচুয়ালি গোটা শুধু ভারতবর্ষ নয়, টোটাল ওয়ার্ল্ডে তো আমাদের পলিটিক্স যেটা দরকার হয়েছিল, প্রত্যেকটা স্টেট মানে প্রত্যেকটা কান্ট্রিতে তার একটা নিজস্ব তার কনস্টিটিউশন থাকবে। কারণ তাদেরকে সেই কনস্টিটিউশন নিয়ম মেনে তাদেরকে তাদের মতন করে একটা আইন তৈরি করতে হয়, আর তার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমাদের আসা যাক, সেটা হচ্ছে যে আমাদের মেন কি কারণে আমাদের এই কনস্টিটিউশনটাকে তৈরি করতে হয়েছিল। অতীতে যেটা দেখা গেছে, সেটা হচ্ছে যে বহু প্রাচীনকাল থেকেই আমাদের রিলিজিয়াস একটা বেশ বড় আকারে, কিন্তু মানবের ভেতরে, শুধু শরীরে নয়, মানে মনের ভেতর থেকেও একটা বড় একটা জায়গা নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে রিলিজিয়ন। তো যেটা দেখা গেছিল, সেটা হচ্ছে যে এই রিলিজিয়ন কেন্দ্রিক একটা রেভলিউশন তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল? যে এই যে রিলিজিয়নকে কাজে লাগিয়ে বহু পোপ যারা চার্চে থাকে, বা ব্রাহ্মণ, বা রিলিজিয়াসের যারা হেড, তারা কি করতো, ধর্মের গোড়ামিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষদেরকে নিপীড়ন নিঃশাসন করত। তো এখানে এদেরকে বাঁচানোর জন্য একটা যদি রাষ্ট্রকে টেকাতেই হয়, সেখানে কিন্তু এই রিলিজিয়াস থেকে রাষ্ট্রকে আলাদা করতে হবে। তো এখানে একটা জেমস মেডিসন একটা বক্তব্য দিয়েছেন, সেটা হচ্ছে রিলিজিয়াস অ্যান্ড দ্য গভর্নমেন্ট উইল বোথ এক্সিস্ট ইন গ্রেটার পিউরিটি দ্য লেস দে আর মিক্স টুগেদার। তাদেরকে মানে বলতে চাইছেন, এই যে স্টেট আর এই যে চার্চ রিলিজিয়াস, তো এদেরকে সবচেয়ে বেটার যতটা এদেরকে আলাদা করে রাখা যায়, যত কম এরা মিশবে, ততই তাদের মধ্যে গ্রেটার পিউরিটি এক্সিস্ট করবে। মানে রিলিজিয়াসের মতন কাজ করুক, তাদের ধর্মীয় একটা ইন্সপিরেশনাল ব্যাপার স্যাপার আছে, বা মিথিক্যাল যে ব্যাপার আছে, সেটা তাদের মতন করুক। আর স্টেটকে ডাইরেক্ট মানুষের জন্য কাজ করার জন্য ইনভলভ করতে দেওয়া হোক। তো সেই জন্য জাফারসন ওয়াল বলতে একটা ওয়াল এক্সিস্ট করতো আগে। সেটা হচ্ছে যে চার্চ আর স্টেট এক জায়গায় থাকতো, আর ন্যাশনাল গভর্নমেন্টকে আর আলাদা জায়গায় রেখেছিল। কিন্তু তার থেকে অনেক বেটার দেখা যাচ্ছে জাস্টিস ব্ল্যাকস ওয়াল, সেটা হচ্ছে চার্চকে টোটালটাকে আলাদা করছে, আর স্টেট এবং ন্যাশনালকে এক জায়গায় করছে। মানে এই ওয়ালটাকে বাদে রেখে এইখানে ন্যাশনাল আর এখানে স্টেট থাকছে। তো মোটা কথা যেটা, সেটা হচ্ছে যে এখানে যেটা ইন্ডিয়ার কথা চলে আসছে, সেটাকে ইন্ডিয়াকে বলা হয় সেকুলার কান্ট্রি। সেকুলার কথাটার মানে কি হচ্ছে? ধর্ম নিরপেক্ষ। ইন্ডিয়ার ক্ষেত্রে সেকুলার আর গোটা ওয়ার্ল্ডের ক্ষেত্রে সেকুলার, এর মধ্যে একটু পার্থক্য আছে। কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে সেকুলার কথা বলতে যেটাকে বোঝায়, সেটা হচ্ছে যে ইন্ডিয়া কোন রকম রিলিজিয়ান্সকে, হয় হিন্দু, বুদ্ধিম, শিখ, ইসলাম, বা কাউকেই হোক না কেন, কোন রিলিজিয়াসের সঙ্গে কোন রকম ভাবে বেশি কাউকে ইন্টারেস্ট দেখাবে না। টোটাল সমস্ত এই যে কোনো রিলিজিয়াসের ইন্টারেস্ট থেকে ইন্ডিয়ার কনস্টিটিউশন বা ইন্ডিয়ার গভর্নমেন্ট আলাদা থাকবে। আর ইউরোপিয়ান কান্ট্রিতে বা আমেরিকাতে যেটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু সেকুলার কথাটা মানে একটু অন্যরকম। সেখানে হচ্ছে সেকুলার মানে যে চার্চের মতন কাজ করছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মতন কাজ করছে, কিন্তু চার্চ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মধ্যে একটা বোঝাপড়া আছে। তো যাই হোক, আমরা মেন যেটা কথাতে আসতে চাইছিলাম, মোদ্দা কথা হচ্ছে যে আমাদের এইখানে যাটা দরকার হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের সঙ্গে আমাদেরকে রিলিজিয়াস পারপাসটা আলাদা করতে, তাতে আমাদেরকে গ্রাউন্ড লেভেলের যে লোক আছে তার জন্য যেন ডাইরেক্ট ইনভলভ হতে পারে এই অ্যাডমিনিস্ট্রেটিভ, তার জন্য কিন্তু আমাদের মেনলি কনস্টিটিউশন তৈরি করার প্রয়োজন দেখা দিয়েছিল। এবার আসছে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা বলতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে যে মেনলি আমাদের এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা, সেই ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কিন্তু মেন রুটটা কিন্তু আমাদের ব্রিটিশ রুলের উপরে ডিপেন্ড করছে। ব্রিটিশরা যখন 1600 সালে আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করলো, কিভাবে প্রবেশ করলো? বণিক হিসাবে, অ্যাজ এ ট্রেডার হিসেবে প্রবেশ করলো। কি নামে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে 1600 সালে যখন ব্রিটিশরা ইন্ডিয়াতে প্রবেশ করলো, তখন ভারতে মুঘল শাসন ব্যবস্থা চলছিল। তো এই সময় যেটা হয়েছিল, সেই ব্যবসা বাণিজ্য করার জন্য এরা একটা চ্যাটার গ্র্যান্ট করেছিল। চ্যাটার যেটা গ্র্যান্ট করেছিল, কুইন এলিজাবেথ দ্বারা এটা গ্র্যান্টেড করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর সেই চ্যাটার গ্র্যান্ট করে
1600 সাল থেকে ব্রিটিশরা ব্যবসা বাণিজ্য শুরু করেছিল। রবার্ট ক্লাইভ থেকে আরম্ভ করে একে একে বিভিন্ন ছোট ছোট জায়গা এরা নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে। প্রথম বন্দর করেছিল সুরাটে, সেখান থেকে এরা কলকাতায় স্থান নেয় এবং তারপরে আস্তে আস্তে ম্যাড্রাসে স্থান নেয়, তারপরে আস্তে আস্তে এরা গোটা ভারতবর্ষ দখল করে। তো এই যে পরিষ্কার দেখা যাচ্ছে এটা হচ্ছে আকবরের সময়কার মোগল সাম্রাজ্য, আমাদের 1605 খ্রিস্টাব্দের ভারতবর্ষ। এটা মারাঠা 1680 দিকের, আর এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস এর সময় 1773 সময় তিনি যখন এসেছিলেন 1773 দিকে। আর এটা হচ্ছে 1857 মানে সিপাহী বিদ্রোহ যখন হয়েছিল তখনকার ম্যাপ। তো দেখা যাচ্ছে যে আলটিমেট এই যে পিঙ্ক কালারের যেটা সেটা হচ্ছে পরিষ্কার এটা কিন্তু ব্রিটিশ টেরিটরি, ব্রিটিশরা কিন্তু এই টেরিটরি টোটাল অধিগ্রহণ করে রেখেছিল। তো যেভাবে পরিণত হয় সেটা হচ্ছে বণিকের মানদণ্ড পরিণত হলো রাজদণ্ডে। তো এটা একদিনে হয়নি, অনেকগুলো স্টেপ লেগেছিল। আর ব্রিটিশরা তো আমাদের থেকে অনেকটা বেশি বুদ্ধিমান ছিল এবং সুকৌশলী ছিল। তো তারা এই ভারতবর্ষটাকে চালানোর জন্য কি করেছিল, বিভিন্নভাবে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন আইন বার করেছিল। সেটা আস্তে আস্তে আসা যাক। তারপরে 1916 সাল থেকে শুরু করে 1765 সালে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা, এই যে জায়গাটা বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা, এখানে তারা কি করলো, দেওয়ানি নিয়ে শুরু করলো। দেওয়ানি কথাটা মানে কি, দেওয়ানি হচ্ছে রাইটস ওভার দ্য রেভিনিউ অ্যান্ড দ্য সিভিল জাস্টিস, মানে রেভিনিউ এবং সিভিল জাস্টিসের জন্য যে রাইটস আছে তাকে বলা হচ্ছে দেওয়ানি। এখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে ওরা কিন্তু একটা টেরিটোরিয়াল পাওয়ারের একটা কেরিয়ার শুরু করলো এর মাধ্যমে 1765 থেকে। তারপরে 1773 ওয়ারেন হেস্টিংস এর বিভিন্ন অ্যাক্ট এলো, সেই অ্যাক্ট গুলো আমরা আস্তে আস্তে দেখবো। একটা জাস্ট একটা ব্রিফলি ছোটখাটো বলে দেওয়া হচ্ছে। তারপরে যেটা দেখা গেল 1858 খ্রিস্টাব্দে, 1857 থেকে হলো সিপাহী বিদ্রোহ হলো। সিপাহী বিদ্রোহতে দেখা গেল যে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্যবসা বাণিজ্যটা করতো সেটা টোটালটাই ডাইরেক্টলি ব্রিটিশ কোম্পানির হাতে ওরা সমর্পিত করতে বাধ্য হলো। মানে ব্রিটিশ ক্রাউন ইন্ডিয়ার পুরো রেসপন্সিবিলিটি নিয়ে গেল। এবং সেই যে ব্রিটিশ ক্রাউন নিল 1857 থেকে চললো কবে পর্যন্ত, একেবারে 1947 পর্যন্ত, 15ই আগস্ট যতদিন আমরা স্বাধীন হয়েছি। তো যেটা দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়া যখন স্বাধীন হলো তারপরে কিন্তু আমাদের কনস্টিটিউশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো। কারণ আমরা এতদিন পর্যন্ত কখনো মোগল চালিয়েছে, কখনো মারাঠা চালিয়েছে, কখনো হুন আক্রমণ করেছে, ভারতবর্ষের ইতিহাসের একটা বিশাল বড় ভূমিকা আছে। তো সেই জায়গা থেকে যখন ইন্ডিয়া আমাদের নিজেদের দেশ, আমাদের নিজেদের একটা রাষ্ট্র যখন আমরা চালাতে যাব, বিভিন্ন ভ্যারাইটিস লোক আছে, তাদেরকে একটা আইনের একটা নিয়মানুবর্তিতার মধ্যে না এলে, না হলে তার অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা, না হলে তার লেজিসলেটিভ জায়গা, কোনটাই আমরা কিন্তু ঠিক করে পালন করতে পারবো না। তাই আমাদের কনস্টিটিউশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। তো এখানে আমাদের একটা কমিউনিস্ট মুভমেন্টের যে পায়োনিয়ার ছিলেন এন রয়, মানে মানবেন্দ্রনাথ রয়, ইনি 1934 সালে প্রথম কনস্টিটিউশন তৈরি করার জন্য একটা প্রস্তাব জারি করেছিলেন। তো আস্তে আস্তে ইনার কথা অনুযায়ী বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্টেপ বাই স্টেপ এগোনোর ফলে 1947 সালে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি, একটা বোর্ড তৈরি হলো। আর এই বোর্ড বিভিন্ন পর্যায়ে তারা মোটামুটি 2 বছর 11 মাস 18 দিন মতন একটা টাইম নিল কনস্টিটিউশনটা বানাতে। অবশেষে এটা কেম ইনটু ফোর্স, মানে আমাদের মধ্যে বহিঃপ্রকাশ হলো 26শে জানুয়ারি 1950 সালে। আর ব্রিটিশরা এই যে 1950 সালে যে কনস্টিটিউশন তৈরি হলো, তখন আমরা যেটা করেছিলাম, আমাদের ভারতবর্ষ তো সবে খুবই কাঁচা নবীন। তো সেখানে আমাদের ব্রিটিশদের যে তথাকথিত কিছু যে অর্গানাইজেশন ছিল এবং ফাংশন যে কাজ করছিল গভর্নমেন্টের হয়ে, তো তাদের ফ্রেমওয়ার্ক গুলো ম্যাক্সিমামটাই কিন্তু আমরা ব্রিটিশদের ছাঁচে তৈরি করেছি। এবারে আসছি আমরা কোম্পানি রুল। কোম্পানি রুল চলেছিল 1773 থেকে একেবারে সিপাহী বিদ্রোহ পর্যন্ত, 1857 পর্যন্ত। 1858 এসে ব্রিটিশ গভর্নমেন্ট তার নিজের হাতে পুরো ইন্ডিয়ার গভর্নমেন্টটাকে রুল করার জন্য নিল। এইখানে যেটা ঘটনা সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট তৈরি হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। তো রেগুলেটিং অ্যাক্টটা কি, চালনা করার জন্য যে আইন 1773 সালে, মানে এটা গভর্নমেন্টের প্রথম স্টেপ ছিল যে কন্ট্রোল করার জন্য এবং রেগুলেট করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইন্ডিয়াতে। অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য যে 1600 সাল থেকে শুরু করেছিল, দেখা যাচ্ছে 1600 সাল থেকে ব্যবসা বাণিজ্য শুরু করা 1773, মানে 173 বছরে কাটা গেছে। এরা অনেক করাপশন তৈরি করে ফেলেছে, এরা অনেক লোকের কাছ থেকে ব্রাইব নিচ্ছে, এরা অনেক লোকের কাছ থেকে গিফট নিচ্ছে উইথ, কিন্তু এরা ব্রিটিশ গভর্নমেন্টকে সেই তুলনায় সেই পরিমাণ ট্যাক্স দিচ্ছে না। তো তাই ব্রিটিশ গভর্নমেন্ট যেটা ভাবলো সে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি একটা রুলস এন্ড রেগুলেশন এদের উপরে একটা চাপাতে, মানে তাই যেটা করলো সেটা হচ্ছে যে রেগুলেটিং অ্যাক্ট তৈরি করলো 1773 খ্রিস্টাব্দে। তো ফার্স্ট স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অফ দ্য কোম্পানির, সেটা হচ্ছে রিকগনাইজ করা। মানে পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে প্রশাসনিক। রাজনৈতিক এবং প্রশাসনিক যে ফাংশনটা কোম্পানির, সেটা কি কি কাজ করছে, কোথায় কাজ করছে, কত টাকা যাচ্ছে, সেটা পুরোটা রিকগনাইজ করাটা হচ্ছে একটা গভর্নমেন্টের ফার্স্ট স্টেপ ছিল। আর যেটা সেটা হচ্ছে যে ফাউন্ডেশন অফ দ্য সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। ভারতবর্ষের এই যে পুরো জায়গাটা যেটা ফাউন্ডেশন, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের যে ফাউন্ডেশনটা, সেটা প্রথম পাতা হয়েছিল এই রেগুলেটিং অ্যাক্ট দিয়ে। তো দেখা যাচ্ছে এই অ্যাক্টের মেন মেন ফিচার্স গুলো আমরা দেখে নেবো ব্রিফলি। সেটা হচ্ছে যে ফার্স্ট যেটা করা হয়েছিল, এই 1773 এর আগে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল।
গভর্নর অফ বেঙ্গল ছিল, সেখান থেকে যেটা তৈরি হলো সেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এটা একটা এক্সিকিউটিভ পোস্ট তৈরি করা হলো। এই এক্সিকিউটিভ পোস্ট যেটা তৈরি হলো গভর্নর জেনারেল অফ দ্য বেঙ্গল, এই হচ্ছে সবচেয়ে হেডে থাকবে। এই একে অ্যাসিস্ট করার জন্য 4টে মেম্বার থাকবে। আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ দ্য বেঙ্গল হয়েছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। তিনি হচ্ছেন লর্ড ওয়ারেন হেস্টিংস, তিনি হচ্ছেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো এই সময় যেটা দেখা যাচ্ছে, এই যে বেঙ্গলের এই জায়গাটা বাদ দিয়ে বেঙ্গলের তো ওয়ারেন হেস্টিংস হয়ে গেল, এছাড়াও ব্রিটিশদের যেটা ছিল সেটা হচ্ছে বোম্বে ছিল, আর ছিল চেন্নাই। চেন্নাই তখনকার নাম ছিল ম্যাড্রাস। বোম্বে এবং ম্যাড্রাস প্রেসিডেন্সিটা কি হলো, এই কলকাতা সঙ্গে সাবঅর্ডিনেট হিসাবে এরা কাজ করলো। মানে সাবঅর্ডিনেট গভর্নর তৈরি করে, সাবঅর্ডিনেট গভর্নর অফ দ্য বোম্বে, সাবঅর্ডিনেট গভর্নর অফ দ্য ম্যাড্রাস, এরা গভর্নর জেনারেল অফ দ্য বেঙ্গলের হয়ে কাজ করবে। মানে এই জায়গাটা টোটালটা দেখাশোনা ভাগ করবে কিন্তু গভর্নর জেনারেল অফ দ্য বেঙ্গল এবং ম্যাড্রাস। তারপরে 1773 ঠিক এক বছর পরে 1774 খ্রিস্টাব্দে কি হলো, সুপ্রিম কোর্ট অফ দ্য ক্যালকাটা। মানে কলকাতার যে সুপ্রিম কোর্ট তৈরি করলো কত, এখন যেটা কলকাতার হাইকোর্ট হয়ে গেছে, সেটাই ছিল 1774 খ্রিস্টাব্দের প্রথম সুপ্রিম কোর্ট ভারতবর্ষের। আর এই যে সুপ্রিম কোর্ট হয়েছিল, একজন চিফ জাস্টিস ছিলেন আর 3জন আদার জাজ ছিলেন, টোটাল 4জন ছিলেন, একজন চিফ জাস্টিস আর হচ্ছে 3 আদার্স। তো আরেকটা যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই যে অ্যাক্ট এসে যেটা করলো, একটু আগে যেটা বলছিলাম যে এই যে এত করাপশন হচ্ছিল, এত ঘাপলা হচ্ছিল, তার জন্য যেটা করেছিল যে ব্রিটিশ গভর্নমেন্ট এই কোম্পানির উপরে যেটা নিষেধাজ্ঞা জারি করলো যে কোনো রকম প্রাইভেট সেক্টরের বিজনেস করা যাবে না, কোনো রকম ভাবে কোনো রকম ঘুষ নেওয়া যাবে না, কোনো রকম ভাবে কোনো রকম প্রেজেন্টেশন নেওয়া যাবে না ইন্ডিয়ানদের কাছ থেকে, নেটিভসদের কাছ থেকে কোনো রকম ঘুষ, প্রাইভেট বিজনেস অথবা কোনো গিফট নেওয়া যাবে না। আরেকটা যেটা ঘটনা সেটা হচ্ছে যে, তো এই 1773 পরে যেটা গভর্নমেন্ট করলো সেটা হচ্ছে, গভর্নমেন্ট যেটা করলো আমাদের ভারতবর্ষে দুজনকে রাখলো, একটা হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টরস আর একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। এই দুজনের দুটো দিয়ে দিল। কোর্ট অফ ডাইরেক্টরস সেটা হচ্ছে গভর্নিং বডি ছিল, সেটা কি করবে যে রেভিনিউ, সিভিল এবং মিলিটারি অ্যাফেয়ার্স গুলোকে সামলাবে। এর ফলে কি হবে, এই যে ব্রিটিশদের যে কবজা ইন্ডিয়ার উপরে আরো জোরালো হবে এবং তারা আরো ভালো করে কন্ট্রোল করতে পারবে এবং স্ট্রেংথেন করতে পারবে তাদের ইন্ডিয়াকে, তাদেরকে কবজা করাটা বেশি সুবিধাজনক হয়ে উঠবে। এরপরে আসছে 1773 এর পরে যেটা আছে সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এই সময় ওয়ারেন হেস্টিংস ছিলেন। তো এই সময় যেটা হয়েছিল যে আমাদের অ্যামেন্ডমেন্টিং যেটা অ্যাক্ট চলছিল সেটা হচ্ছে 1781 টাকে, সেটা ব্রিটিশ পার্লামেন্ট মানে হচ্ছে লন্ডনে, এটা এই অ্যামেন্ডমেন্টিং অ্যাক্টটা 1781 টাকে ব্রিটিশ পার্লামেন্ট পাস করলো। তার নাম হলো কি অ্যাক্ট অফ সেটেলমেন্ট। মানে ইন্ডিয়াতে ব্রিটিশরা কিভাবে সেটেল করবে সেটার জন্য একটা অ্যাক্ট করলো, সেটার নাম হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তো এই অ্যাক্ট অফ সেটেলমেন্টটা কি করলো, একটা ডুয়াল গভর্নমেন্ট তৈরি করলো, গভর্নমেন্ট ব্রিটিশ পার্লামেন্ট। তো ব্রিটিশ সরকার যেটা করলো সেটা হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টরস। কোর্ট অফ ডাইরেক্টরস সমস্ত কমার্শিয়াল অ্যাফেয়ার গুলো, যে ব্যবসা বাণিজ্যের যে কাজগুলো হচ্ছে সেটা দেখার জন্য কোর্ট অফ ডাইরেক্টরস বলে আলাদা একটা দপ্তর তৈরি করলো। আর একটা দপ্তর তৈরি করলো বোর্ড অফ কন্ট্রোল। তো বোর্ড অফ কন্ট্রোলের মেন ফাংশন যেটা ছিল সেটা হচ্ছে যে এরা পলিটিক্যাল, সিভিল, মিলিটারি এবং রেভিনিউ, এরা মেন জায়গাগুলো কিন্তু গভর্নমেন্টের যে সুপারভাইজেশন করার জন্য এবং ওভারঅল অপারেশনটা ইন্ডিয়াতে চালানোর জন্য মেন যেটা দরকার সেটা কিন্তু বোর্ড অফ কন্ট্রোল চালাবে, আর কোর্ট অফ ডাইরেক্টরস চালাবে বিজনেস পারপাসের কাজগুলো। এই নিয়ে একটা ডবল গভর্নমেন্ট তৈরি হলো। তো এই অ্যাক্টের মেন দুটো কারণ আছে। মেন কারণটা কি, মেন কারণ যেটা হচ্ছে যে ফার্স্ট, যে এই প্রথমবারই কোম্পানিজ টেরিটরিজ অফ ইন্ডিয়া, মানে কোম্পানির অধিকৃত যে ভারতবর্ষটা ছিল, এই প্রথমবারই ব্রিটিশ পসেশনস ইন ইন্ডিয়া, মানে ব্রিটিশ অধিকৃত ভারতবর্ষ বলে পরিগণিত হলো। আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ গিভেন দ্য সুপ্রিম কন্ট্রোল ওভার দ্য কোম্পানিজ অ্যাফেয়ার্স। কোম্পানিজ অ্যাফেয়ারের উপরে কি করলো, ব্রিটিশ গভর্নমেন্টের একটা সুপ্রিম কন্ট্রোল, মানে মেন যে কন্ট্রোলটা সেটা কিন্তু কোম্পানির অ্যাফেয়ারের উপরে এই অ্যাক্ট থেকে শুরু করা হলো। এরপরে আছে চ্যাটার অ্যাক্ট 1833। তো চ্যাটার অ্যাক্ট একটা সিরিজের মতন বিভিন্নভাবে চ্যাটার অ্যাক্ট পাস করা হয়েছে। তো এখানে চ্যাটার 1833 হচ্ছে এটা ফাইনাল স্টেপস টুয়ার্ডস দ্য সেন্ট্রালাইজেশন। এটা চ্যাটার 1833 এই জন্য আমরা আলোচনা করছি কারণ এটার মধ্যে কিছু সিগনিফিকেন্ট আছে যেটা আমাদের কাজে লেগেছিল পরবর্তী ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্ষেত্রে। তো সেন্ট্রালাইজেশনের এটা হচ্ছে ফাইনাল স্টেপস ব্রিটিশদের। তো যেখানে এটা মেন ফিচার সেটা হচ্ছে জেনারেল গভর্নর অফ বেঙ্গল। জেনারেল গভর্নর অফ বেঙ্গল কবে তৈরি হয়েছিল, যে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট থেকে। তো এই যে 1773 এর যে রেগুলেটিং অ্যাক্ট থেকে হয়েছিল, সেই জেনারেল গভর্নর অফ দ্য বেঙ্গল এখন তৈরি হলো কি জেনারেল গভর্নর অফ ইন্ডিয়া। ইন্ডিয়া তৈরি হলো, দেখা যাচ্ছে বেঙ্গল থেকে কি হয়েছে, ইন্ডিয়াতে চলে এসেছে ব্রিটিশ রাজ। তো এই যে জেনারেল গভর্নর অফ দ্য ইন্ডিয়া, এর আন্ডারে কিন্তু সবকিছু সিভিল এবং মিলিটারি পাওয়ার এর উপরে ভেস্টেড করা ছিল। আর ফার্স্ট ইন্ডিয়ার জেনারেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে প্রথম ভারতের জেনারেল গভর্নর অফ ইন্ডিয়া। এটা কিন্তু প্রচুর পরীক্ষা আছে, প্রচুর ইম্পর্টেন্ট ভিভিআই, লর্ড উইলিয়াম বেন্টিং, এটা কোনোভাবেই ভোলা যাবে না। আরেকটা যেটা হলো সেটা হচ্ছে যে গভর্নর অফ দ্য বোম্বে এবং ম্যাড্রাস, যারা সাবঅর্ডিনেট ছিল যে ক্যালকাটার গভর্নরের সঙ্গে, তাদের কি করা হলো, ডিপ্রাইভ করা হলো, তাদেরকে এই লেজিসলেটিভ যেটা পাওয়ার ছিল সেই পাওয়ারটা বন্ধ করে দেওয়া হলো। পুরো টোটাল পাওয়ারটাই, টোটাল এক্সক্লুসিভ যে লেজিসলেটিভ পাওয়ার, মানে টোটাল দেশটা চালানোর জন্য যে পাওয়ারটা, সেটা কিন্তু গভর্নর জেনারেল অফ দ্য ইন্ডিয়ার হাতেই দেওয়া ছিল।
আর এই চ্যাপ্টার 1833 এর আগে যে লস গুলো সাধারণত পাস করা হয়েছে সেগুলো আমরা রেগুলেশন হিসাবে চালু ছিল, কিন্তু তারপরে এই অ্যাক্টটা পাস করার ফলে এগুলোকে আমরা অ্যাক্ট হিসাবে মানতে শুরু করলো গভর্নমেন্ট। আর দেখা গেল কি যে মোটামুটি কমার্শিয়াল বডি হিসেবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কমার্শিয়াল বডি হিসেবে যে কাজ করেছিল কাছাকাছি এটা এন্ড হয়ে গেল, এবং দেখা গেল যে একটা পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি মানে প্রশাসনিক একটা সংস্থা হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজ করতে শুরু করলো। আর কার 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 রেসপন্সিবিলিটিতে, সেটা হচ্ছে ইন দ্য ট্রাস্ট অফ হার ম্যাজেস্টি হার হেয়ার্স হার সাকসেসর, তার মহত্ব, তার উত্তরাধিকার এবং তার উত্তরবর্তী মানুষের জন্য বিশ্বাসের সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্টকে সেবার উদ্দেশ্যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়োজিত হলো ভারতবর্ষে। 1833 যেটা আর একটা ভালো কাজ শুরু করেছিল সেটা হচ্ছে যে ওপেন কম্পিটিটিভ এক্সামিনেশন, সেটা শুরু হলো। ওপেন কম্পিটিশন শুরু হলো। ওপেন কম্পিটিটিভ এক্সামিনেশন বলতে ওপেন কম্পিটিশন শুরু হলো সিভিল সার্ভেন্টস এর জন্য। এই যে দেশ চালাতে গেলে যেসব সিভিল সার্ভেন্টস আছে, যারা ডব্লিউবিসিএস এক্সামিনেশন দিচ্ছে বা ইউপিএসসি দিচ্ছে, ডিএম, এসডিও, বিডিও, এরা হচ্ছে সিভিল সার্ভেন্টস। তো এই ওপেন কম্পিটিশন শুরু হলো ইন্ডিয়ানদের জন্য, যেখানে ইন্ডিয়ানদেরকে এইসব প্লেসের জন্য কোনোরকম ভাবে যেন বঞ্চিত না করা হয়।